আর সর্বশেষ তথ্য হচ্ছে আমরা এখনো তার কোনো সন্ধান পাইনি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বিষয়গুলো আমরা দেখতেছি যে তার সন্ধান পাওয়া গেছে এরকম গুজব। আরেকটু আমি জোরে বলবেন। জি। আমি সবাইকে বলবো যে এই গুজবগুলোতে কান দিবেন না। সবার উদ্দেশ্যে আমার এটা একটা রিকোয়েস্ট থাকবে, কারণ যদি এমন কিছু হয় সর্বপ্রথম আপনারা অবশ্যই ফ্রেন্ড দ্য পিপল এবং আমাদের ভেরিফাইড কিছু অফিসিয়াল চ্যানেল আছে আবু তওবা মদআধন, সেখান থেকে আপনারা সর্বপ্রথম জানবেন। এছাড়া আর কারো কোনো কথায় আপনারা কান দিবেন না। আমরা এখনো তার কোনো সন্ধান পাইনি, কোনো রকমের কোনো সন্ধানই পাইনি, আর আমার কাছে কেউ মুক্তিপণ দাবিও করেনি। এবং আপনি আইজিপি মহোদয়ের কাছেও আপনি আপনার আবেদন জমা দিয়েছেন, আপনি জিডিও করেছেন, এগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি, আমি জিডি আমার এখান থেকে হয়নি, জিডি রংপুর থানা থেকে হয়েছে। সেই নাম্বার অনুযায়ী পল্লবী থানা থেকে একটা অভিযোগ গ্রহণ করে গতকাল রাত 8:30টার পরে, প্রায় 9টা 9:30টার দিকে পল্লবী থানার অধীনে একটা অভিযোগ। আর হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি একটা চিঠি জমা দিয়েছি। আর আজকে পুলিশ হেডকোয়ার্টার্সে একটা চিঠি দেওয়া হয়েছে। আর হচ্ছে র্যাব হেডকোয়ার্টার্সে ওখানেও একটা চিঠি দেওয়া হয়েছে। র্যাব হেডকোয়ার্টার থেকে কথা বলা হয়েছে যে আমাদেরকে আগামীকাল অ্যাক্সেস দিবে কথা বলার জন্য র্যাবের মহাপরিচালক। আচ্ছা, আপনি যেখানে যেখানে গেছেন আপনার সাথে কি ধরনের সহযোগিতা কেমন করেছে এবং সেখানকার লোকজন আপনার সাথে কি ধরনের বিহেভিয়ার করেছে, আপনাকে সহযোগিতা করেছে পর্যাপ্ত, সেগুলো একটু দয়া করে বলবেন। জি, আমি অবশ্যই প্রথম দিকে যদিও আমি তেমন হেল্প পাইনি, কিন্তু গতকাল থেকে আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে আমি তাদের আন্তরিকতা দেখতে পাচ্ছি এবং তাদের হেল্প গুলো আমি পাচ্ছি। পল্লবী থানার ওসি থেকে শুরু করে সবাই তারা আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, আমলে নিয়েছে, এবং খুব অল্প সময়ের মধ্যে আমি চলে আসতে পারছি ওখান থেকেও। আর হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার্সে ওখানেও তাদের আচরণ আন্তরিক ছিল। আমি তাদের আন্তরিকতায় অনেক বেশি সন্তুষ্ট। আমি শুকরিয়া তাদের প্রতি, আমার কৃতজ্ঞতা রয়েছে। আর হচ্ছে আমি বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, এজন্য যে মানে তাদের আন্তরিকতা, অনেকগুলো ওয়ার্ড লাগবে এখন যদি আমি বর্ণনা করতে চাই। আর ভাই আপনি জানেন আমি আজকে বলেছি যে টু দা পয়েন্ট জাস্ট কিছু ইনফরমেশন দিব। আমি অনেক বেশি ক্লান্ত, সেজন্য আমি আজকে আর এই বিষয়ে কিছু বলতেছি না। তবে আমি অনেক বেশি মানে স্পেশালি থ্যাঙ্কফুল টু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতি, অ্যাকশন ব্যাটালিয়ন। আমি তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আর হচ্ছে তবে একটু খারাপ লাগা যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি আজকে আবারও গিয়েছি। সেখান থেকে আমি জানতে র্যাবের প্রতি চেয়েছি। কৃতজ্ঞতাটা কেন? মানে কি তারা আপনাকে কোনো ধরনের আশ্বাস দিয়েছে নাকি হ্যাঁ শুধুমাত্র? হ্যাঁ হ্যাঁ, আশ্বাস দিয়েছে, প্লাস হচ্ছে তাদের আচরণটাও খুব সুন্দর ছিল, তাদের ব্যবহারটাও সুন্দর ছিল। তারা আমাকে বলেছে র্যাবের মহাপরিচালকের সাথে আগামীকাল মিটিং কথা বলায় দিবে। আমি যেটা তাদের কাছে দাবি করেছি যে আমি তার পর্যন্ত রিচ করতে পারবো কিনা। তো তারা এই বিষয়টা খুব গুরুত্বের সাথে নিয়েছে, আমি দেখলাম, যার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং অনেক বেশি। আমি তাদের মানে ব্যাপারটা না বললেই না, এই জন্য আমি এভাবে বলতেছি। আর যেটা বলতেছিলাম, আমার খুব বেশি খারাপ লেগেছে যেটা, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে আবারও যাই, যাওয়ার পরে আমি সেখান থেকে জাস্ট প্রসেসিংটা জানতে চাই যে প্রধানমন্ত্রীর সাথে কোনোভাবে আমার আর্জি গুলো তার কান পর্যন্ত পৌঁছে দেওয়ার কোনো বয়ে আছে কিনা। তখন তারা প্রথম ফার্স্ট অফ অল তারা বললো যে একটা চিঠি জমা দেন ওখানে গিয়ে। আমি বললাম এটা তো আমি গতকালকেই দিয়েছি, এই লেটারটা আমি গতকালকে দিয়েছি। বলে রিসিভ করছে? আমি বলি জি করেছে। বলে তাহলে ওকে ডান, চলে যান। আমি বলি এটা তো কবে কিভাবে গ্রান্টেড হয় আমি তো জানি না, আমাকে কি একটু অ্যাক্সেস দেওয়া হবে তার সাথে একটা মিনিটের জন্য হলেও যদি আমি কথা বলতে পারতাম। তখন তারা বললো যে চিঠির ব্যাপারটা তারা নিজেরাই বলতেছে, ওখানে যে রিসিপশনে ছিল সে বলতেছে যে আমার তো 3-3.5 বছরের অভিজ্ঞতা, আমি জানি না যে চিঠি দিয়ে কখনো প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায় কিনা। এটা অন্য প্রসেসে আপনার চেষ্টা করতে হবে, অন্যভাবে আপনি ট্রাই করে আসেন। আপনার এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এমপি, ওইভাবে আপনার প্রসেসিং এর মাধ্যমে আসতে হবে। তো এটাতে আমি অনেক বেশি হতাশ হলাম। তাহলে আমার চিঠিটা কি শুধু নিছক লোক দেখানো ছিল? চিঠিটার কোনো ভ্যালু নেই? এই কথাটাই হতাশ হলাম যে এভাবে চিঠি দিয়ে কখনোই রিচ করা যায় না। প্রাইম মিনিস্টার পর্যন্ত চিঠি দিয়ে কখনোই রিচ করা যায় না, সে তার 3.5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছে। বলেছিলেন কিছুদিন আগে যে আপনার কাছে একটা টেলিফোন আসে নাম্বার সহকারে, আপনি আসে বলেছিলেন না, একটা নাম্বার থেকে কল এসেছিল জাস্ট যে আপনি কি আবু তওবা মোহাম্মদ আদনানের স্ত্রী? যে জি। তখন সে বললো যে আপনার টাকা দিতে হবে। তো তারপরে আর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। এটা আমি বুঝতে পেরেছি যে এটা একটা ফেক একটা নাম্বার থেকে, বাইরে থেকে তারা, এবং ওইটা অন করলে ইমো থেকে যে একটা পিক শো করে, মেবি তাকে একটু হেনস্থা করার জন্য এমন। এভাবে তো কেউ কখনো কাউকে কল করে টাকা চাইবে না। না, টাকা চাইতেও তো পারে, কেউ যদি এরকম টাকার জন্য নিয়ে থাকে চাইতেও পারে, কিন্তু আপনি কনফিডেন্টলি বলছেন এভাবে টাকা চাইবে না আপনার কাছে। না না, অন্য কেউ আমার কাছে এটা একেবারেই ফেক মনে হয়েছে, আর কিছুই না। কারণ তারপর এটা কি আমি আপনি? কল করতে চাইলে এই নাম্বারটাতে আমি কল করতে চাইলে আর সেখানে কল ঢুকতেছিল না। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে ওনার একটা নাম্বার ছিল অফ, ওটা একেবারে অনেক বেশি পাবলিক হয়ে গিয়েছিল। ওই নাম্বারটা থেকে একবার কল আসছিল। তো আমাকে যখন সে জিজ্ঞাসা করতেছে আপনি কি আদনানের স্ত্রী, আমি তখন প্রশ্ন করতেছিলাম আপনি কে বলছেন। তো এটা যখন আমি 2-3বার প্রশ্ন করেছি, সে ফেড আপ হয়ে ধুর বলে কেটে দেয়। আচ্ছা, এটাই, এর ওই বেশি আর নাম্বারটা কিছুই বলছেন না। আপনি আদনান সাহেবের ছিল পুরনো হ্যাঁ, নাম্বার? উনার নিজেরই নাম্বার ছিল। আমি ওটাতে কল করলে আমার কলটা যাচ্ছে না, কিন্তু তারা কল করলে আসে। তো এটা ওই ওই প্রথম দিনেরই ঘটনা, ওই দিনেরই ঘটনা। এরপরে আর এই পর্যন্ত আমার কাছে কেউ কোনো রকমের যোগাযোগ করেনি, আমার পর্যন্ত কেউ আসেনি।
ওই যে ফোনটার মধ্যে তার আদনান সাহেবের যে ফোনের মধ্যে আপনার, আমরা গত পরশুদিন আপনাকে যখন এনেছিলাম তখন শুনেছিলাম যে হোয়াটসঅ্যাপ অন আছে, সেই হোয়াটসঅ্যাপে কি এখনো অন আছে? সেখানে কি আপনি ট্রাই করেছেন? হোয়াটসঅ্যাপটা মাঝে মাঝে অন হয়, মাঝে মাঝে অন হয় না, মাঝে মাঝে আমার মেসেজ গুলো রিসিভ হয় না, মানে আবার দেখি রিসিভ হয়ে গেছে, সিন হয় না, আবার কখনো কল যাচ্ছে, আবার কখনো কল যাচ্ছে না, অনলাইন অফলাইন থাকে আর কি। তাহলে এ পর্যন্ত আমরা যে শুনছি যে তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, কিছু কিছু খবর আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এগুলি সম্পূর্ণভাবে অনুমান নির্ভর, কোনো সত্যতা নেই, রাইট? জি না, কোনো সত্যতা নেই। বিচ্ছিন্ন কিছু সংবাদে আমার কানেও তো আসে, কখনো কেউ বলতেছে ভালো আছে, ভালো থাকবে, এমন হতে পারে, অমন হতে পারে, আবার কেউ বলতেছে যে উনি আর নেই। এমনও নিউজ আমার কানে আসছে যে উনাকে শনিবার দিন মেরে ফেলা হয়েছে, এমনও নিউজ আমার কানে আসছে। তো আমার জায়গা থেকে আমার কেমন লাগতে কারা পারে, আপনাকে এই ধরনের নিউজ দিচ্ছে? মানে এই যে ঠিক এরকম সংবাদ সোশ্যাল মিডিয়াতেই আমি দেখি। সোশ্যাল মিডিয়ারই একজন বলে যে খুব সুস্থ আছে, ভালো আছে, সোশ্যাল মিডিয়ারই একজনের থেকে দেখি যে এরকম একটা বিষয় যে সে আশা রাখা যাবে না তার প্রতি। আর আপনি বলেছেন এই দেশ ছেড়ে চলে যাবেন, আসলে কি কেন যাবেন? দেশ ছেড়ে চলে যাব কথাটা কি আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে। যখন আমি আমি অনেস্টলি বলতে গেলে, যখন আমি তার পিক আমার চোখের সামনে আসে, তখন আমি নিজেকে এক মুহূর্তের জন্য আর কন্ট্রোল করতে পারি না। তখন আমার ইচ্ছা হয় যে কোনো কিছুর বিনিময়ে, সারা পৃথিবীর বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে, আমার পুরো জগতের বিনিময়েও যদি আমাকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি তাকে সবভাবে, আমি আপনাদেরকে কথা দিব, আমি তাকে সবভাবে সবকিছু থেকে, আপনারা যা চান, যে সে যদি আপনারা বলেন যে ইসলামের কথা বলবে না, হ্যাঁ সে মহাব্বত থেকে বলে, আমি কথা দিচ্ছি যে তার জায়গা থেকে কখনোই আর এভাবে আপনাদের সামনে আসবে না। আমি এটা বলি আমার আবেগের জায়গা থেকে, কিন্তু এটা তো আমি তো আর মোহাম্মদ আদনান না, আমি তো আবু তাহা আদনান না। আদনান সে তো চলতেছে তার গতিতে, সে তো কখনোই আমারটা হয়তো শুনবে না, কিন্তু আমি আমার আবেগের জায়গা থেকে আমার মাঝে মাঝে এরকম ইচ্ছে হয় যে আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমার ইচ্ছে হয় আপনাদের কাছে হাত জোড় করে বলি, তাকে ফিরিয়ে দিন, তাকে ফিরিয়ে দিন, যে কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে দিন। তবুও তার উপর যেন একটা আচরণ আসে, তাকে যেন সামান্য কোনো কষ্ট বহন করতে না হয়। আমি তো এটা ইমাজিনও করতে পারি না, আমি তো নিতেই পারি না। আমার যদি কখনো মনে পড়ে যে সে কোনো কষ্টে আছে, বা সে ক্ষুধার্ত, কিংবা তার খাবারের প্রয়োজন, কিংবা তার কিছু যত্নের প্রয়োজন, সে এমনিই একটু উদাসীন খাবারের প্রতি, খাওয়া দাওয়া তো এমনিতেও ঠিক মতো করে না, তখন আমার আরো বেশি যন্ত্রণা হয়। তখন সেই আবেগের জায়গা থেকে বলা যে সবকিছুর বিনিময়েও তাকে ফিরিয়ে দিন। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস লক্ষ্য করে থাকি, আমাদের দেশের প্রশাসন কিংবা সরকার, আমার যতটুকু আমার ছোট ব্রেনে যেটা ধরেছে, কখনোই কোনো আলেমের বিরুদ্ধাচরণ করেনি। প্রথমে নিজে থেকে তারা তারা কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি, যতক্ষণ না পর্যন্ত আমরাই আমাদের পেছনে লেগেছি, আলেমরাই আলেমের পেছনে লেগেছে, ততক্ষণ পর্যন্ত প্রশাসন এইখানে এবং আমাদের, মানে আমার মনে হয় না যে এইসব ব্যাপারে মাথা ঘামিয়েছে। কিন্তু যখন নাকি কোনো আলেমের পেছনে লাগে, তখন এই বিষয়টা সবার দৃষ্টিগোচর হয়, তারা খতিয়ে দেখতে থাকে। তা আমাদের শত্রু তো আমরাই, এটা তো একটা ওপেন সিক্রেট, আর কি বলবো এ ব্যাপারে, আর কি বলবো, এটা তো সবাই জানে। লক্ষ্য করে থাকবেন বিগত দিনগুলোতেও এমনই হয়েছে। আমি কতজনের নাম বলবো, থেকে মোটামুটি সবাই তো কথা বলছে, অনেকেই আলেম সমাজ থেকে কথা বলছে। আসলে ভাই আমি যদি এখন বলি, আমি যদি নাম ধরে বলি, কখনো নাম ধরে বলা দরকার নেই, নাম ধরে বলা দরকার ঠিক নেই, না। নাম ধরে বলা তবে দরকার আমি নেই। আমার জায়গা থেকে আমি এদেশের পরিচিত আলেমের কাছে নক করে যে রেসপন্স পাইনি, সাধারণ মানুষের কাছে সেই সিম্পেথি, সেই রেসপন্স আমি পেয়েছি। আমি জানি না আমাদের মধ্যে কেন এত অভ্যন্তরীণ কোন্দল, কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ, না, সেই কেন আমরা একটা আবেদনের জিনিস কারণেই যে বদলে ওনার যেতে সাথে চাই এটা হয়েছে, এটা কিন্তু আমরা এখন স্পষ্ট নই, কিন্তু না, স্পষ্ট মানে নই। বিভিন্ন কারণে আপনি হয়তো এরকম দুঃখ প্রকাশ হ্যাঁ, করছেন। জি অবশ্যই, বিভিন্ন তাকে নিয়ে কিন্তু বিভিন্ন আপনি রকমের জানেন বিভিন্ন লক্ষণীয় সময় এখন বিভিন্ন কথা বলা হয়েছে। জি বাকি তিনজনের খবর কি? আরো যে ড্রাইভার সহকারে বাকি তিনজন আছে, তাদের পরিবারের কাছে কোনো ফোন এসেছে কিনা, বা তাদের কোনো খবর আছে কিনা? আপনি কি তাদের জি পরিবারের না, সাথে যোগাযোগ রয়েছে? জি তাদের পরিবারের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সবার পরিবারের সাথে আমার পার্সোনালি নিজের হয় না, আরেকজনের মাধ্যমে হয়, আরেকটা ভাইয়ের মাধ্যমে। পার্সোনালি যে পরিবারের সাথে যোগাযোগ হয় সেটা হচ্ছে গাড়ির ড্রাইভার যে আমির ভাই, তার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয়। তারাও তো একই রকমেরই যন্ত্রণার মধ্যে আছে, অস্থিরতার মধ্যে আছে। তারা সবাই, প্রতিটা ফ্যামিলির একই অবস্থা, হ্যাঁ, তাদের কাছে কোনো সংখ্যার মানে মধ্যেই আছে। অর্থ চাওয়া হয়েছে কিনা, জি বা না, জি না, জি না, না এমন কোনো নিউজ নেই। তারা আর্থিকভাবে কি অবস্থা, মানে আপনি কি মনে করেন কিনা কোনো অপহরণকারী এটা করেছে শুধুমাত্র টাকার জি না, জি জন্য? না, না এমন তো হতেই পারে না। আদনান সাহেব তো ফিনান্সিয়ালি অত অত কি কোনো রকমই না, যে ফিনান্সিয়াল তার কোনো অবস্থানই নেই যে তাকে আর্থিক কোনো কারণে বা অর্থনৈতিক কোনো কারণে তাকে অপহরণ করা হবে, এটা তো হতেই পারে না। আর যারা সাথে ছিল তারাও সবাই সাধারণ, রংপুরের সাধারণ মানুষ। তো এটা তো কখনোই কোনো যৌক্তিকতাই নেই যে তাদেরকে অর্থনৈতিক কোনো কারণে অপহরণ করবে, এটা অসম্ভব। আপনি কি তার যে আপনার শ্বশুর পরিবারের যারা আছে তাদের কাছে কি কোনো ধরনের খবর নিয়েছেন কিনা? রংপুরে তার যে জন্মস্থান, সেখানে কি আপনি খবর, বা সেখান থেকে কোনো খবর এসেছে কিনা, সেখানে কোনো যোগাযোগ করেছে কিনা কেউ, বা স্থানীয় কোনো ধরনের পারিবারিক, স্থানীয়, রাজনৈতিক, আমি জানি যে তিনি রাজনীতি করেন না, ওইখানে অন্য কোনো কারো পক্ষ থেকে কোনো ফোন আসা, বা আগে থেকে কোনো ধরনের ঝামেলা নিজেদের মধ্যে, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আপনি পাননি? জি না, জি না, এমন কোনো নিউজই আমি এখনো পর্যন্ত পাইনি। আপনার শ্বশুর বাড়ির, আপনি থাকেন ঢাকায়, আপনার শ্বশুর বা তার পুরো পরিবার থাকে রংপুরে, সেখানে কি কারো কাছে কোনো ফোন এসেছে কিনা? জি না, তাদের কাছেও কোনো ফোন আসে নাই, এবং ওখানেও একই অবস্থা, ঠিক আমি যেমন বলতেছি তেমন। সেখানকার পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? হ্যাঁ, সেখানকার পুলিশ বা রংপুর থানার
পুলিশ আমার সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, বলেছে যে আপনি যদি কোনো আপডেট জানতে পান আমাকে একটু বলবেন কাইন্ডলি, এরকম বলেছে। মানে রংপুর থানা পুলিশরা বলেছে আপনাদের কাছে? জি জি, পুলিশ আমাকে বলেছে, আজকে 2বার কল করেছে, জিজ্ঞাসা করেছে কতদূর কি করেছি। এই আর পুলিশ আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কতটুকু কি করেছেন? জি, এটা খুব অবাক। পুলিশের কাছে আপনি জানবার কথা বা আপনি জিজ্ঞাসা করবার কথা যে পুলিশ কতটুকু কি করেছে, কিন্তু পুলিশ আপনাকে জানতে আপনার কাছে জানছে যে আপনি কতটুকু কি করেছেন। এটা আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই আমি কি করব? না আজকে কি কি করলাম ওটাও হয়তো জানি না আমি কেন সে আমাকে এই প্রশ্নটা করেছে, কারণ হতে পারে তার মামাদের সাথে তার ওই পুলিশ অফিসারের একটু ভালো সম্পর্ক, সেজন্য হয়তো আপডেট এটা কি জানতে অফিসিয়াল চাইছে। কল ছিল নাকি জাস্ট? না, আমাকে তো কল করে এভাবেই পরিচয় দিয়েছে যে আমি রংপুর কোতোয়ালি থানা থেকে ডিউটি অফিসার উমুক বলছি, আমার নাম্বারটা আপনি সেভ করে রাখেন, যদি কখনো কোনো আপডেট পান আমার এই নাম্বারে জানাবেন, আমাকে এটা বলেছে। আমাদের এখানে আপনি সাধারণ মানুষের কাছে কি কোনো ধরনের আবেদন আছে কিনা? আমি অনুষ্ঠান বিয়ে করতে যাচ্ছেন, আপনি অনেক দুর্বল হয়ে আছেন, আপনি আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। জি ভাইয়া, আমার তো সাধারণ মানুষের কাছে একটাই কথা, একটাই আবেদন, রিকোয়েস্ট, এটাই যে আপনারা পাশে থাকেন, যেভাবে আপনারা অ্যাক্টিভ হয়েছেন এভাবে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে অচিরেই প্রশাসন হয়তো খুব অল্প সময়ের মধ্যে এটা একটা সুরাহা করে ফেলবে। তো তাদেরকে পাশে থাকার জন্য আমার অনুরোধ রইবে। আর সর্বোপরি সব ধরনের সকল সাহায্য তো সর্বাবস্থায় আল্লাহর কাছ থেকেই চাওয়া আমার। তারপরে আপনারা তো আছেনই হেল্প করার জন্য। সাধারণ মানুষ যদি এভাবে অ্যাক্টিভ থাকে, আমি আবারও বলছি, তাহলে হয়তো এটা খুব দ্রুত সময়ের মধ্যে সুরাহা হয়ে যাবে। জি।